যে হয় কেউ যে তা জানে না। আলো আধারের মাঝে যায় না চেনা, রামধনু তার পলকেতে রং বদলা। জীবনে কত কিছু মরীচিকা হয়ে যায়, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা। দেখ, এর মধ্যে কোনো কেন নেই, ও আসতে পারবে না, খুবই বিজি আছে। মিষ্টি মা, আমি তোকে প্রমিস করছি যে আমি নিকিকে দিল্লিতে নিয়ে আসবো, ওকে, অন মাই নেক্সট ট্রিপ। ঠিক আছে? ডোন্ট ওয়ারি মা। ওকে, বাই বাই। বাই। এক্সকিউজ মি স্যার, এই বিলটা মনে হয় আপনি সাইন করতে ভুলে গেছিলেন রেস্টুরেন্টে। ও সরি। থ্যাংক ইউ। আমি এটা চাই না যে এটা জেনে রিয়াক্ট করুন। অবস্থাও সেরকম নয় যেরকম দেখতে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। কখনো কখনো তো মনে হয় নিকি আমাদেরই ঘরবন্দি করে রেখেছে। কি করে পাগল করি ওকে? আর যদি নিকিকে পাগল প্রমাণ করতে না পারি তো আমি পাগল হয়ে যাব। নিকি সম্পত্তি তখনই রাজের নামে হবে যখন নিকি পাগল হবে। কিন্তু ওকে পাগল বানাবোটা কি করে? কখনো কখনো বুদ্ধি যেন লোপ পেয়ে যায়। মনে হচ্ছে এখানে কোনো অভিজ্ঞতা নয়, নতুন আইডিয়ার প্রয়োজন আছে। আর আইডিয়া হয়তো আমি পেয়ে গেছি। সম্পত্তি আমি দুটো উপায়ে পেতে পারি, হয় নিকি পাগল হয়ে গেলে, নয়তো ও মরে গেলে। এখন মনে হচ্ছে দ্বিতীয় উপায়টাই বেছে নেওয়ার সময়। সব মেয়েরই স্বপ্ন বিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করা। নিকিরও এই স্বপ্নটা পূর্ণ হবে, আর আমারও। আরে আপনি বসুন। তোকে তো আমি লাখ লোকের মাঝেও চিনতে পারি। ভালো কথা যে আপনি আমাকে ভোলেননি। ছাড়ুন, এইভাবে হঠাৎ আমাকে ফোন করে ডাকার মানে কোনো বিশেষ কাজ? বিশেষ বলতে এখন তোর জন্য সব কাজই বিশেষ। এমার্জেন্সির সময় কাজে লাগার মতো মানুষ তুই। দেখুন, আজকে আমি একটু খেয়ে ফেলেছি, আপনি আমার মাথায় টেনশন দেবেন না, সোজাসুজি কাজের কথা বলুন। আচ্ছা, একটা কথা বলতো, আজকাল তুই কাউকে খুন করতে কত টাকা নিস? সবচেয়ে বেশি কত টাকা? আচ্ছা, কাউকে টপকাতে হবে নাকি? তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। 50,000 টাকা। আমি তোকে 1.5 লাখ দেব। কাউকে টপকাতে হবে? 50,000 অ্যাডভান্স, 50 কাজ হওয়ার পরে, বাকি 50ও কাজ হওয়ার পরে। কিন্তু শর্ত একটাই যে এই খুনের সঙ্গে আমার কোনো যোগ থাকবে না। রাজি থাকলে বল। আমি রাজি। তাহলে ঠিক আছে, এই হলো তোর 50,000 টাকা অ্যাডভান্সের। এটা তো ঠিক আছে, এবার আপনি এটা তো বলুন, টপকাতে হবে কাকে? আমার ওয়াইফকে। ওয়াইফ?
ঘর আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, আর ভেতরের ব্যাপারটাও বলে দিয়েছি। এখন ফ্যামিলির ব্যাপারে কথা বলি। এই বাড়িতে সব মিলিয়ে 8 জন লোক আছে। আমি, নিকি, নির্মলা, নিকির 2 জন পরিচিত, রাজ্জু আন্টি আর একটা ছেলে বীরু। এরা সবাই ছাড়া বাড়িতে 3 জন সার্ভেন্ট আছে, একজন ওয়াচম্যান, একজন কুক আর একজন মাসি। সবকিছু ঢুকিয়ে নিয়েছে এই মাথার মধ্যে। আরে আগে তো পুরো কথাটা শুনে নে। ওয়াচম্যান গত 1.5 মাস ধরে আমার কাছে ছুটি চাইছে। নেপালে ওর ছেলে হয়েছে, এই জন্য আজ আমি ওকে ছুটি দিয়ে দিয়েছি। আজ সন্ধ্যে 6টায় ওর ট্রেন আছে, বাড়ি থেকে 5টায় বেরিয়ে যাবে। আমার কুক রোজ সন্ধ্যে 7টার সময় রান্না করার জন্য আসে, আর পরের দিন আবার লাঞ্চের আগে চলে আসে। আর বাকি রইল মাসি। মাসি সারাদিন ঘরে থাকে। তবে তবে কি, মাসিও রোজ সন্ধ্যে 5:30টায় বাজারে যায় আর 6:30টায় ফিরে আসে। এই সব তো ছিল এদের কথা। এখন বাকি থাকলো বাড়ির লোক। ওদের তো আমিই সামলে নেব। নিকির ব্যবস্থাও আমি করে ফেলেছি, কিছুক্ষণের জন্য ও বাড়ির বাইরে যাবে। বাকি থাকলো কারা? নির্মলা, রাজ্জু আন্টি আর বীরু। এদের সবাইকে আমি সন্ধ্যে 6টার সময় ফিল্ম দেখাতে নিয়ে যাব। 6:45 না, 6টার কাছাকাছি নিকি বাড়ি ফিরে আসবে আর একদম একলা থাকবে। তার মানে কাজের জন্য তোর কাছে 8 ঘন্টা সময় থাকবে। ঠিক 6:30টায় মাসি ফিরে আসবে, আর তার আগে তোকে নিজের কাজ শেষ করতে হবে। এর মানে আমাকে 20 মিনিটের মধ্যে কাজটা সারতে হবে। আরে হয়ে যাবে না, এটা তো আমার একেবারে ডান হাতের খেল। এই জন্যই তো তোকে দেখেছি গুরু। নানু, কি? নানু আমার জন্য একটা ছোট্ট কাজ করবে? কেন করব না? আজ অবধি তোমাকে কখনো না বলেছি? আরে বাবা, আমি কখন বললাম যে তুমি আমার জন্য কাজ করোনি? আর একটা কাজ করো, আজ 5:30 নাগাদ বাস স্ট্যান্ডে চলে যাও। 5:45 নাগাদ পুনে থেকে একটা বাস আসবে। ওই বাসে একজন মহিলা আসবে যে তোমাকে একটা পার্সেল দেবে। পার্সেল? কোন মহিলা? আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ড। দেখো, তুমি ওকে চেনো না, কিন্তু ও তোমাকে চেনে। তোমার আমার বিয়ের ছবিও দেখেছিল। হ্যাঁ। তুমি ওই জিনিসটা নিয়ে নিও আর সোজা বাড়ি চলে এসো। 6টার মধ্যে পৌঁছে যাও। কিন্তু ওই পার্সেলটাতে কি আছে? মিষ্টি, একটা বিশেষ মিষ্টি, যেটা একজন বিশেষ বন্ধু পাঠিয়েছে কি আনন্দে! আমাদের বিয়ের আনন্দে। তাই জন্যই তো ওটা আমার কাছে জরুরি। দেখো নানু, আমাদের বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা যে কোনো কথা, যে কোনো জিনিস আমার কাছে খুবই জরুরি। আচ্ছা, তুমি সত্যি বলছো? অফকোর্স, কত কিছু পেয়েছি আমি এই সম্পর্ক থেকে। আর আমিও রাজ, আমিও অনেক কিছু পেয়েছি এই বাড়ি থেকে, তোমার থেকে। আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। দেখো, দুজনেই যদি এত কিছু পেয়ে থাকি, তাহলে যে কোনো শর্তই মেনে চলা উচিত। শর্ত নয়, সম্পর্ক। আর এই সম্পর্কটা এমনিই থাকবে, লাভজনক। তোমার কথা আমার জানা নেই, কিন্তু আমার জন্য তো লাভজনক। আরে নানু, দেখো, তুমি ছাড়া আমার অস্তিত্ব কি? আমার পরিচয় তো তোমাকে দিয়ে। আচ্ছা, আমি চলি, আমার কিছু কাজ আছে। তুমি 5:30টার মধ্যে ঠিক পৌঁছে যাবে, কেমন? আর দেখো, বাসটা মিস করো না প্লিজ। তুমি সন্ধ্যেবেলায় ফিরছো তো? মুশকিল আছে, রাত হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বাই। বাই। এতদিন তো তোমার পতি ছিলাম, আর আজ রাত থেকে কোটিপতি হয়ে যাব। শুধু পতি হয়ে কি লাভ? জীবনের মজা তো তখন, যখন তুমি কোটিপতি হবে। আচ্ছা, ও এই কথা বলেছে? কি মতলব থাকতে পারে রাজের এই কথার মধ্যে? মতলব কি হবে বীরু? ও নিজেই কনফিউজড হয়ে পড়েছে, নিজেই বুঝতে পারছে না যে কি হচ্ছে। আর ও পাগল হয়ে গেছে। কেন বুঝতে পারছিস না? না আন্টি, ওর কথাকে এতটাও সহজভাবে নিও না। এটা ভুলে যেও না যে এই লোকগুলো খুব বাজে ধরনের অপরাধী, নীচ মানুষ। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরা সবকিছু করতে পারে, যতটা সম্ভব নিচে নামতে পারে। অফকোর্স নিকি, ছোট মনের মানুষ ছোট কাজই করবে। আমরা ওদের স্বভাব ভালো করেই জানি, আর এটাও জানি তোকে পাগল বানানোর চেষ্টায় আছে, আর আমরা এটা একদম হতে দেব না।
রাজ্জু আন্টি আর বীরুর কথা শুনে মনে হচ্ছে লক্ষ্য আর বেশি দূরে নয়, কিন্তু এমন কেন মনে হচ্ছে যে কোথাও না কোথাও কিছু একটা গন্ডগোল আছে। যাকে যখন গোটা জীবনটাই বাজি রেখেছি, তখন ছোটখাটো বিষয়গুলো ভেবে লাভ কি? এখন আমাকে যেতে হবে। আর যদি রাতারাতি মতলবটাই বদলে যায় তো, তাহলে তখন তুমি কি করবে? তুমি তো জানোই না, কিন্তু আমি জানি যে তোমার তখন কি হবে। এখন কোনো রাস্তা নেই তোমার সামনে। প্রতিটা মুহূর্তে কাছের লোক দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, কাছের লোক দূরে চলে যাচ্ছে আর মৃত্যু কাছে আসছে। যাক বাবা, আমাকে দেখতে পাইনি, কিন্তু আমি তোমাকে ভালো করে দেখেছি নাকি। অন্তিম দর্শন করে নিয়েছি তোমার। তু তিয়া। আরে রাজু আন্টি, কোথায় সবাই? ডাকুন না, আজ আপনাদের সব অভিযোগ দূর করব। অভিযোগ দূর করে দেবে কি করে? আরে সবাই বলে না, রাজ কারোর প্রতি নজর দেয় না, দিনভর কাজের মধ্যে ডুবে থাকে। তাই আমি ভাবলাম আজ সবার সব অভিযোগ দূর করে দিই। বলুন কোথায় যাবেন, কি করবেন বলুন। চোর মাচায় শোর। তার মানে? খুব ভালো সিনেমা শুনলাম। হ্যাঁ, তাহলে চলুন আজ আপনাদের সিনেমাই দেখতে নিয়ে যাই। আরে মা, আজ সিনেমা দেখতে যাবে? না, আমার আজকালকার ফিল্ম ভাল লাগে না। আরে ভালো সিনেমা দেখাবো, কি বলো রাজ্য আন্টি? হ্যাঁ, কিন্তু রাজ, নিকি কোথায়? নিকি? ওর সাথে আমার কথা হয়ে গেছে, ও সোজা হলে পৌঁছে যাবে। ডিরেক্ট চলে যাবে? হ্যাঁ। বেশ, চলো। ঠিক আছে, তাহলে যাওয়াই যাক, কিন্তু ফিল্ম ভালো না লাগলে আমি ফিরে চলে আসবো মাঝপথেই। আরে ঠিক আছে মা জননী, এখন যাওয়া যাক। হ্যাঁ চলো। চলো। আরে কিন্তু বীরু কোথায় গেল? কাউকে কিছু না বলে কোথায় যে চলে যায়, আমায় বলেও নি কোথায় গেছে, কোথায় থাকবে। কি করি? যাকে ছাড়ো তো, চলো আমরা যাই। চলো চলো। ব্যাপারটা তো গড়বড় হয়ে যাবে। যদি বীরু সঠিক সময় চলে আসে তাহলে নিকিকে খুন করা মুশকিল হয়ে যাবে। নাও, এসে গেছে বীরু। এই যে এসে গেছে বীরু বাবু। কোথায় গিয়েছিলি বীরু? বল, কিছু বলে যাস না, আমার কত চিন্তা হয় বলতো। তুই জানিস রাজ আমাদের চোর বান গয়া সাধু ফিল্মটা দেখাতে হ্যাঁ। নিয়ে যাচ্ছে। না বেবে, ফিল্ম দেখার মতো তো মুড। চোর বান গয়া সাধু, হ্যাঁ, ওটা বনি ভাইয়ের বই না? তাই তো। সত্যেন্দ্রজির ছেলে তো। হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছিলাম রাজ পরের ছবিতে না সত্যেন্দ্র দেওয়াল, সাকিব দেওয়াল আর বনি দেওয়াল তিনজনকেই নেব, তাই জন্য এই ফিল্মটা দেখা খুবই জরুরি। আরে চলো হ্যাঁ, চলো। চলো, এরপর হ্যাঁ, দেরি চলো, না হয়ে চলো, যায়। চলো, সিনেমার চলো, শুরুটা আমি চলো। একদম মিস করতে চাই না, জানো তো। আমি তো ওখানকার সিঙ্গারা চলো, খাবো। চলো, ওখানকার চলো। সিঙ্গারা খুব ভালো, জানো তো তোমরা। অনেকগুলো খাবো আমি, খুব মজা হবে। চলো চলো। আরে কোথায় গেল সবাই? মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। বীরু, রাজ্জু আন্টি, বীরু, কোথায় গেল সবাই? বাইরে গেল না তো? বলে তো যায়নি। বীরু, আন্টি, আন্টি,
বীরু, রাজের পার্সেলটা আনতে গেছিলাম বাস স্ট্যান্ডে, 5:30টায় বাসটা চলে গেছে। আমি জানি না রাজ এবার কি ভাববে যখন আমি ওর পার্সেলটাও আনতে পারলাম না। কে তুমি? গুড বাই নিকি। আরে নিকি, এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল ওর? আরে কি করে হয়ে গেল এসব? কি করে হলো? ইন্সপেক্টর সাহেব, এসব কি করে হলো? সব কখন হয়েছে? আমরা সবাই এটাই জানার চেষ্টা করছি যে মিস্টার রাজ, আমার যতদূর মনে হচ্ছে এটা চুরি বা ডাকাতির কোনো কেস। যাই হোক, আমি কিছু ইনফরমেশন চাই। জানতে চান? বলুন, কি জানতে চান আপনি? আপনারা সবাই সন্ধে 6টার আশেপাশে কোথায় ছিলেন? 6টার সময়? 6টার সময় তো আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তাই না? এই প্ল্যানটা আপনারা ঠিক কখন করেছিলেন, আর এর খবর কার কার কাছে ছিল? এখন এই ব্যাপারে আমি কি বলতে পারি? এটা তো আমাদের পরিবারের লোকজন বলতে পারবে, তাই না? কিন্তু আপনি সব কেন জিজ্ঞাসা করছেন? আমি এই জন্য জানতে চাইছি, বোধহয় চোরটা আপনাদের প্ল্যানটা সম্পর্কে জানতো, আর এটাও জানতো যে সেই সময় ঘরে কেউ থাকবে না। হ্যাঁ স্যার, এটা কিন্তু হতে পারে। সন্ধেবেলায় বাড়িতে কারুর থাকার কথা ছিল না। নিকিরও আমাদের সাথে ফিল্ম দেখার কথা ছিল। জানি না কেন ও এখানে চলে এলো। এখন এই বিষয়টা তো নিকি বলতে পারতো না। পারতো না রাজ, এখনো পারি। কেমন আছিস তুই? তুই ঠিক আছিস তো? নিকি, আমরা তো ভাবলাম তুমি... আমি জানি তোমরা কি ভাবছিলে, কিন্তু আমি একদম ঠিক আছি আন্টি। মা কালী আমাকে রক্ষা করেছেন। অনেক অনেক কৃপা ভগবান। মিস্টার রাজ, আপনি একে চেনেন বা কখনো কোথাও দেখেছেন? একে? না ইন্সপেক্টর সাহেব, আমি তো একে চিনি না। কে এই লোকটা? বোধহয় এটা কোনো চোর। মনে হচ্ছে বাড়ি খালি রেখে ভেতরে ঢুকে পড়েছে, আর এখানে ও কাউকে পায়নি, ও পেয়ে গেল নিকিকে। কিন্তু স্যার, একটা কথা কিছুতেই মাথায় আসছে না যে নিকি এখানে কি করছিল। কিন্তু রাজ যে আমাদের বলল ও আমাদের সঙ্গে ফিল্ম দেখতে আসছে। কি রাজ? ওটা কিন্তু আমি তো হলে যাইনি, কারণ রাজ তো আমাকে যেতেই বলেনি। আমি বলতে চাইছি, রাজ আমাকে ফোন করেছিল, কিন্তু আমার ফোন সাইলেন্টে ছিল, তো তাই আমার সাথে ওর কথা হয়নি। হ্যাঁ, আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন তুলছিলই না। সাইলেন্টে রেখেছিলে তুমি ফোনটাকে, এই জন্যই ওকে ফোনে পাওয়া যায় না। রাজ, যখন তোমার নিকির সঙ্গে কথাই হয়নি তো তখন তুমি আমাদের এটা কি করে বললে যে নিকি হলে ফিল্ম দেখতে আসছে? এসএমএস করেছিল না? হ্যাঁ, আমি SMS? এসএমএস করেছিলাম তোমাকে। হ্যাঁ, ঠিক বলেছে। হ্যাঁ, আসলে আমি সেটাকে খেয়ালই করিনি, আর আমার শরীরটাও তো ভালো ছিল না, তাই আমি ভাবলাম বাড়িতেই চলে আসি। এসব এমনি হওয়ার ছিল ইন্সপেক্টর, সব ব্যবস্থাই এমনিভাবেই করা হয়েছিল। অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ ইন্সপেক্টর, ভাগ্যের পরিহাস। যেটা ঘটার থাকে সেটা তো ঘটেই। কি রাজ? হ্যাঁ নিকি, আমাদের খুব ভালো লাগছে যে তুমি ঠিকঠাক আছো।
আমার খুব খুব আনন্দ হচ্ছে তোমার কিছুই হয়নি নিকি। থ্যাংক গড তোমার কিছু হয়নি। আমি জানি রাজ, আমার কিচ্ছু হয়নি এটা দেখে তোমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই বুদ্ধির পরিচয় দিলে তুমি? এই আইডিয়াটা কোত্থেকে পেলে? হিন্দি ফিল্ম থেকে, যে কাউকে মেরে ফেলো আর তার সব সম্পত্তি হাতিয়ে নাও? আরে আজকাল স্ত্রীদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, তো প্রথমে পুলিশ তার স্বামীকেই নিয়ে হাজতে পুরে দেয়, আর তুমি ওকে মারতে চললে। তুমি জানো ও মরে গেলে কি হতো? উইলটা হয়ে যেত ক্যান্সেল, আর তুমি আর আমি, আমাদের দেখা হতো আমাদের অন্যান্য আত্মীয়দের সাথে জেলে। আরে কিন্তু কি করে? কোথায় লেখা আছে যে যদি স্ত্রীর মৃত্যু হয় তাহলে স্বামীর ফাঁসি হওয়া জরুরি? না, জরুরি নয়, একেবারে জরুরি নয়, কিন্তু তোমার মতো স্বামীর সাথে এরকমই হতো। তোমার কি মনে হয় পুলিশ তোমাকে ছেড়ে দিত যখন ওরা জানতে পারতো যে তুমি আগে থেকেই বিবাহিত আর ক্রিমিনাল? আমার এই গোপন তথ্যটা কে বলতো? তুমি না কাঞ্চন ভাই, না। তুমি খুব বুদ্ধিমান মহিলা। বুড়ি হয়ে যাওয়ার পরেও তুমি নিজের ভালো মন্দটা খুব ভালো বোঝো। সেই জন্যই কোর্টে আমি নিকির স্বামী হওয়ার সুবাদে ওর সম্পত্তি দাবি করতাম, আর সম্পত্তি আমার হয়ে যেত। কথাটা সত্যি। পিঁপড়ের যখন ডানা গজায় না, তখন এরকমই মরবার জন্য উঠতে থাকে। তুমি কোর্টে চলে যেতে আর ওখান থেকে সোজা জেলে। কোর্টে যখন উকিলের জেরার সামনে পড়তে না, তোমার মুখোশটা খুলে যেত। কি যে করো না তুমি! তোমার এই কাজকর্মগুলো দেখে মনে হয় তোমার আগে থেকেই জেলে থাকা উচিত ছিল। সঠিক সময়টা এখনো আসেনি ভীরু। নিকি, এটা তুমি বলছো? এখনই মরতে মরতে বেঁচে গেলে তারপর? দেখো নিকি, আমার কথা শোনো, এটাই ঠিক সময়। পুলিশের হাতে তুলে দিই ওদের সবাইকে। মনে তো হচ্ছে ওই রাজের গলাটা টিপে ওকে মৃত্যুর পথে ঠেলে দিই। একদম ঠিক বলেছে বীরু। নিকি কেন সময় দিচ্ছে ওদের, যে সুযোগ পেলে ওরা পালিয়ে যেতে পারে? তোমার কথাটা একদম ঠিক আন্টি, কিন্তু আমি সেই সময়টার অপেক্ষা করছি যখন আমি ওদের দুজনকে ওদের শাস্তি দিতে পারবো। অনেক অপেক্ষা করে ফেলেছি নিকি। ওরা দুজন শুধুমাত্র, আর আমরা তিনজন। এক্ষুনি আমাদের কিছু একটা করা উচিত। কিন্তু এটা ভুলে যেও না নিকি, এরা কিন্তু সবাই ক্রিমিনাল। জানি না এখন ওদের মনের মধ্যে কি চলছে। হ্যাঁ, কেন আমরা রিস্ক নিতে যাব? জানো বীরু, আমি মুম্বাই কেন এসেছিলাম? স্বাধীন হওয়ার সাথে সাথে শক্তও হতে চেয়েছিলাম। এতটা শক্ত যাতে নিজের লড়াই নিজেই লড়তে পারি। আর তাতে আমি বেশ কিছুটা এগিয়েও গেছি এই লোকগুলোর দৌলতে। কথায় আছে না, সমস্যা অনেক শিক্ষা দেয়। আমি তো আমার শিক্ষা পেয়ে গেছি, এখন এদের শিক্ষা দেওয়া বাকি। এটাই তো আমি বলছি নিকি, পুলিশের হাতে তুলে দিয়ে এদের সবাইকে। সমস্ত খেলাটাই আপনা আপনি শেষ হয়ে যাবে। না বীরু, যদি আমরা এদের এখনই জেলে পাঠাই, তাহলে 2-4 মাস পরে যখন ওরা বেরোবে, তখন আবার অন্য কারোর সাথে এরকম করবে। আমি এদের এমন অবস্থা করে দিতে চাই যাতে দ্বিতীয়বার আর এরকম কাজ করার সাহসও না পায়। আমি কি কিছু ভুল চাইছি? একদম নয় নিকি, তুই যেটা ভাবছিস একদম ঠিক ভাবছিস। আর তাছাড়া আমরা তো আছি তোর সঙ্গে। ঠিক আছে, তবে তুমি বলো, তুমি আসলে কি করতে চাও? প্রথমে তো গলা নামিয়ে কথা বলো। তোমার বোকামির জন্য আমরা মরতে মরতে বেঁচে গেছি। এই রাগ জয়াকে দেখিও, বুঝলে? এই জয়ার ব্যাপারে কোনো কথা বলবে না। ওর এমনিতেই কোনো খোঁজ নেই, আর যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে একটা কথা শুনে রাখো কাঞ্চন, আমি তোমাকে মাফ করব না। কি করবে তুমি? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে একলা ভেবো না বাছাধন। দেখো, এইভাবে চলতে থাকলে টাকা পয়সা কিচ্ছু পাবো না আমরা। নিকি আমাদের আগেই প্যাকআপ করিয়ে দেবে। এই জন্য বলে দাও, চেষ্টা করে দেখবে না লড়াই করে মরবে? আরে এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি বলো তুমি কি করতে চাও? আগে আমরা নিকিকে অনেকটাই প্রায় পাগল বানিয়ে ফেলেছিলাম। কিন্তু তখনও আমাদের উপর ভরসা করত, এখন নয়। এখনো সবকিছু জানে। হয়েছে নাকি অন্য কিছু? এইটুকু ব্যাপারে আমরা চেষ্টা ছেড়ে দিতে পারি না। আমাদের কোনো না কোনো রাস্তা বের করতেই হবে।
এমন রাস্তা যাতে নিকি জানতে না পারে যে আমরা কিছু করছি ওকে পাগল বানানোর জন্য। একদম এইরকমই কিছু আমি ভাবছিলাম, কিন্তু আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তুমি বলো, আছে কোনো উপায় তোমার কাছে? বলছি, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। এটা তুমি কি বলছো রোহিত? আর ইউ শিওর? একদম নিশ্চিত থেকে। যখন আমি জানতে পারলাম রাজ তোমার উপর হামলা করিয়েছে, তখন আমি আবার একবার ওর ফাইলটা খুলি, ওর পুরনো ঠিকানায় খোঁজ করতে পাঠাই, আর জানতে পারি যে এটা এই রাজের পুরনো খেলা। বড়লোকের মেয়েদের নিজের জালে ফাঁসানো, তারপর তাদের বিয়ে করা, তারপর তাদের নিজের জালে ফাঁসিয়ে। নাকি আমি ভীরুর মারফত কিছু কাগজ পাঠিয়েছি, পড়েছ কি? ওখানে সবকিছু ছাপা আছে। হ্যাঁ, পড়েছি। নাকি এই রাজ কিন্তু অত্যন্ত সাংঘাতিক, যতটা আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, তা তো আমি বটেই। তাই তো নেপালে সেই ছোট্ট শহর থেকে মুম্বাই পর্যন্ত কোনো বাধা ছাড়াই আসতে পেরেছি। আজও আমার প্রথম পদক্ষেপটা খুব ভালো মনে আছে। আমি আমার প্রথম প্ল্যান জয়ার সামনে রেখেছিলাম। এই কি হয়েছে? রাজ, আমাদের অনেক টাকা চাই, হ্যাঁ, আমাদের স্বপ্নও অনেক বড়। এসব হবে কি করে? আরে কেন হবে না? যদি আমরা বোকার মতো ভুল না করি, তাহলে এই প্ল্যানটা ফ্লপ কেন হবে? এমনিতেই এই কোম্পানির চাকরিতে কি আছে? জীবনের মজা তো তখনই যখন যৌবন আর পয়সা সব একসঙ্গে থাকে। পয়সা ছাড়া যৌবন বেকার, আর যৌবন ছাড়া পয়সাটাও বেকার। আর তাই তুমি তোমার বসের মেয়েকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে একটা কথা বলিনি, এ আমার এখনকার বসের মেয়ে নয়, এ আমার পুরনো বসের মেয়ে, যে এখন ওপরে বসে আরাম করছে। তার মানে কুসুম অনাথ? শুধু অনাথ নয়, অসুস্থ। এই জন্যই তো ও খুব আনন্দের সঙ্গে আমাকে বিয়ে করতে রাজি। আর আমার কি হবে রাজ? তোমার? আরে জয়া, তুমি তো জানো এগুলো সবই নাটক। আর এগুলো সব কেন করছি? তোমার জন্য। চলো। আর যখন প্ল্যানটা বদলালো, তখন ও কুসুমকে প্রপোজ করে দিল। কার কি বা আপত্তি থাকতে পারে? ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। দুর্ভাগ্য বেচারির। ও কি করে জানবে যে যাকে ও ভালোবেসে বিয়ে করেছে সে আসলে একটা শয়তান? যে মানুষের সঙ্গে জীবন কাটানোর চেষ্টা করছে সেই ওকে মৃত্যু দিল। এটা কতদিন আগে? 6 বছর আগের। আর সেই থেকেই ওর এই খেলা শুরু হয়েছে। আর প্রথম প্রথম তো সব ঠিকঠাকই চলছিল। তুমি দেখো কুসুম, আমি তোমাকে এই পৃথিবীর সবচেয়ে ভালো ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট করাবো, আর তখন তুমি আবার হাঁটতে শুরু করবে। খুবই খুশি ছিল কুসুম আমার সঙ্গে, কিন্তু ও কি করে জানবে যে এই খুশি ক্ষণস্থায়ী? আমার তো শুধু ওর পয়সার সঙ্গেই ভালোবাসা ছিল, আর কুসুম তো একটা বাহানা ছিল ওই সম্পত্তি পর্যন্ত পৌঁছানোর। আর একদিন, আচ্ছা একটা কথা বলো, যখন তুমি হাঁটতে চলতে পারবে তখন সবার প্রথমে তুমি কি করতে চাও? আরে আরে বলো। মনে হলো সব প্ল্যান ভেস্তে গেল। তুমি ব্যাংক থেকে 5 লাখ টাকা কেন বার করেছো রাজ? আর এই বিজনেসের জন্য পয়সা তো দরকারই হয়। বিজনেসের জন্য নাকি নিজের ফুর্তির জন্য? ওহ, তুমি গত 1 মাসে 50 লাখ টাকা ব্যাংক থেকে বার করেছো। ওই টাকা কোথায় গেল রাজ? আর শেষ পর্যন্ত সব জেনে গেল। এখন ওই পয়সা, তুমি তো সব জেনে গেছো, কিন্তু তুমি একটা কথা জানো না, আমি তোমাকে বিয়ে করেছি তোমার পয়সার জন্য। আমার তোমার প্রতি কোনো প্রেম নেই। এসব তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? বাজে বলছি না, সত্যি বলছি। ইউ চিটার! আরও বুঝতে পেরে গেল আমি ওকে বিয়ে করেছি শুধুমাত্র পয়সার জন্য, চেকবুকটা দেখে আর আমার 2-1টা অ্যাকাউন্ট দেখে। আর এখন আমার কাছে শুধু একটাই অপশন খোলা ছিল, আর এইভাবে কুসুম তো এই পৃথিবী থেকে চলে গেল। আর ওর মৃত্যুর সঙ্গে শুরু হলো আমার এই ঠকবাজের ধান্দা। কিন্তু আফসোস, কুসুমের পয়সাটা আমি পাইনি, কারণ
আমাকে ওখান থেকে পালিয়ে যেতে হলো। তখন থেকে আজ পর্যন্ত আমি পলাতক। তাহলে ধরা পড়লো না কেন? আমি বলছিলাম ওই চাকরটা যখন ওকে দেখেই ফেলেছিল, আর ওই চাকরটা যখন সাক্ষী দিতে রাজি হয়েছিল, তাহলে পুলিশ রাজকে অ্যারেস্ট করলো না কেন? কারণ নেপালে ঘটেছিল ঘটনাটা, কাঠমান্ডুতে। রাজ ওখান থেকে পালিয়ে ইন্ডিয়াতে ফিরে এলো, কিছুদিন লুকিয়েছিল, আর যখন মামলা ঠান্ডা হয়ে গেল তখন আবার ওই কাজটা শুরু করলো, আবার একটা নতুন শিকার। আর তারপর তোমায় পেল। হ্যাঁ, তাহলে এর মানে দাঁড়ালো অনেক অনেক উঁচু দরের খিলাড়ি এই রাজ। এর আরো একটা মানে আছে বীর, আমরা রাজের এই দুর্বলতা জেনে ফেলেছি। তাহলে এখন কি করবে ভাবছো? ডোন্ট ওয়ারি, আমার কাছে একটা প্ল্যান আছে। প্ল্যান তো আমি একটা তৈরি করব। হেরে যাওয়াটা আমি শিখিনি। অন্তত এত বছরের পরিশ্রম আমাকে কিছু তো শিখিয়েছে। চাল বদলাতে আমিও জানি। কিন্তু আমার কাছে মাস্টার প্ল্যান আছে। তোমার চেষ্টা বিফল হতে চলেছে। তুমি খুবই বুদ্ধিমতী, কিন্তু তোমার বুদ্ধি এতটাও ক্ষুরধার নয় যে আমার মনের কথা জেনে ফেলবে। দেখো, যতক্ষণ না আমি তোমাকে বলছি, তুমি ওখান থেকে জয়াকে পালাতে দেবে না, ওকে? আর হ্যাঁ, ওই ক্যাম্পোস ট্যাবলেটটা তোমায় দিয়েছিলাম না, ওটা দেওয়ার পরেই তুমি ঘুমিও। একটা কথা মনে রাখবে, কোনোভাবেই যেন জয়া আর রাজের কাছে ফিরতে না পারে। তো জয়াকে নিয়ে কথা হচ্ছে যে ওকে নিয়ে কি করা হবে। চলো, এতে আমিও একটা আইডিয়া পেয়ে গেলাম। কোথায় আমরা? এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তুমি একটা জানোয়ারের মতন না? একটা জানোয়ার না কোনো উত্তর দিতে পারে আর নাই কোনো সাহায্য করতে পারে। তুমি জানো আমাকে ঠকানো হয়েছে আমার রাজের সঙ্গে। এটা কি মজা হচ্ছে নাকি? তোমার কি মনে হয় আমি তোমাকে নিজের ইচ্ছাতে বিয়ে করেছিলাম? তোমার মতো একটা বোকাকে জানি না কোথায় এনে বেঁধে রেখেছো তুমি আমাকে। যখন রাজ জানতে পারবে, ও তোমাকে ছাড়বে না, দেখে নিও। ছাড়বে না তোমাকে। এখানে তো কিছু খাওয়ারও নেই। কি? কিন্তু তুমি কি করে জানলে যে জয়া ওখানে? আমি কি করে জানলাম সে কথা বাদ দাও, আগে জয়াকে খোঁজো, কারণ তোমায় ওকে ওখানে খুঁজতে হবে। আমি এক্স্যাক্টলি জানি না ও ঠিক কোথায়, কিন্তু ওই এরিয়াতে নিশ্চয়ই আছে। ও মাই গড, জানি না জয়া কি অবস্থা। এখন জয়ের কথা চিন্তা করবে না গিয়ে ওকে খুঁজবে? যাচ্ছি, আমি যাচ্ছি। ব্যাস এইটুকুই? বিস্কিট আর ব্রেড ব্যাস? দিদি, এটাও তো আছে, ফ্রুট, খুব ভালো শরীরের জন্য। আসলে কি হয়েছে বলুন তো, আমি রাত করে শুয়েছি আর উঠেওছি দেরি করে। বীরু কোত্থেকে যাই না নতুন নতুন সিনেমা চালাচ্ছিল। আপনি জানেন আমি কোন সিনেমাটা দেখেছি? নাগিন। আমি শুনেছি মেয়েরা কখনো কখনো সাপের মতো হয়ে যায়। হ্যাঁ, ওরা যখন কামড়ায় কোনো ওষুধেই কাজ দেয় না। হ্যাঁ, আরে বেবে, ছাড়ো না ওসব সাপ টাপের ব্যাপার। জানো, আমি একটা ফিল্ম দেখেছি, তাতে না সেম টু সেম এনার একজন ডুপ্লিকেট আছে। রাজ, 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 রাজ কোথায় চলে গেল? ওর কথা কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আপনাকে খুব পছন্দ করে, তাই যখন তখন আপনাকেই দেখতে পাই সিনেমাতে। রাজ কোথায় গেছে? রাজ, শোনো কথা, কোথায় থাকবে? ও বোধহয় ঘরেই আছে। হ্যাঁ, নেই তো। মা, রাজ কোথাও বাইরে গেছে? না মা, আমি তো ঠিক জানি না। আরে দিদি, মুসম্বিটা তো খেয়ে যান। এই রাত সকাল সকাল কোথায় চলে গেল? কোথাও ওয়াকে গেল না তো? ওয়াকটাকে ছাড়, টক শো নেই দিদি, সব কিছু জানে। কোথায় গেছে, কখন গেছে, কার সাথে গেছে, মিথ্যে বলছে এই মহিলা। তুমি ঠিকই বলছো আন্টি,
আমরা রাজকে ফাঁসানোর চেষ্টা করছিলাম আর ওই পালিয়ে গেল। আবার এরকম নয় তো যে ওরা দুজন মিলে আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে।